বিজয়া দশমীতে মর্ত্যুদ সেরে গেলেন দুর্গতি নাশিনী। সিঁদুরে রাঙিয়ে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। কষ্ট হচ্ছে আবার আনন্দও হচ্ছে, যেহেতু আজকে আমাদের মার বিসর্জন হয়ে যাচ্ছে। মা যেন আবার আমাদের মাঝে, সবার মাঝে বারবার ফিরে আসে। মা আসা পর্যন্ত যাতে সবাই মঙ্গলে থাকে। সামনের বছরের জন্য আমরা এভাবে সিঁদুর করে আনন্দ উপভোগ করতে পারি। মা যেন বারবার আমাদের শান্তির জন্য পৃথিবীতে আগমন করে। দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বিসর্জন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তানজিমুনিয়াত এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পবিত্র আশুরা উপলক্ষে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার স্বার্থে আনুষ্ঠানিকতায় পরিবর্তন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরে আগুন লেগে মা বাবা 2 সন্তান সহ 5 জনের মৃত্যু। শোকাচ্ছন্ন পুরো এলাকা। ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়েছে গাজীপুরে নিহত জঙ্গি ইব্রাহিম। দাবি পরিবারের। নিহত 9 জঙ্গির লাশ রাখা হয়েছে কুর্মিটোলা হাসপাতালে। চট্টগ্রামে প্রস্তুত দেশের প্রথম আধুনিক খাদ্য পরীক্ষাগার। নিরাপদ খাদ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবং শেষ ওয়ানডের আগে চট্টগ্রামে অনুশীলন করল ইংল্যান্ড। নিজেদের ঝালিয়ে নিতে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় দুদলই। শুরুতেই দুর্গাপূজার খবর। আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতায় ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেছেন ভক্তরা। ভোর থেকে দশমীর অঞ্জলি নিতে মন্দিরগুলোতে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। আর অঞ্জলির পরপরই আনুষ্ঠানিকভাবে দেবী দুর্গাকে বিদায় জানান তারা। এ সময় দেবী দুর্গাকে সিঁদুরে রাঙানো হয়। দুপুরের পর শুরু হয় প্রতিমা বিসর্জন। পূজারীদের মতে এদিন বিসর্জনের মধ্য দিয়ে মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরবেন দুর্গতি নাশিনী দুর্গা। তাদের মতে গত 30 সেপ্টেম্বর মহালয়ায় ঘোড়ায় চড়ে এসেছেন দেবী দুর্গা, যাবেনও ঘোড়ায় চড়ে। এবছর সারা দেশের প্রায় 29,500 মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়। জীবনের প্রতীক হিসেবে ধরা হয় সিঁদুরকে। এই কারণেই সবাই এই বিদায়ের বেলাতে সিঁদুর খেলে। মা যেন শান্তির প্রতীক নিয়ে প্রতি বছর এভাবে আমাদের সামনে আগমন করে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। মা যেন আমাদের সারা বছর সুখে শান্তিতে রাখে, ছেলে মেয়ে যেন শান্তিতে থাকতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা। সারা পৃথিবীর সমস্ত মাতৃভক্তগণ বিজয়ার উল্লাসে উল্লসিত। আজ প্রার্থনা করব পৃথিবীর যেখানেই থাকুন না কেন মায়ের সন্তানগণ যেন সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারেন। দর্পণ বিসর্জনের মাধ্যমে সকাল 7:31 মা আপাতত বিদায় নিয়েছেন। দর্শক, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা। আর এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার পারমিতা হেম এবং চট্টগ্রামের পতেঙ্গায় আছেন রিপোর্টার কমল দে। বিসর্জনের খবর জানতে আমরা প্রথমেই যাচ্ছি পারমিতার কাছে। পারমিতা।
জাতীয় মন্দিরে মুনিয়াত আজকে আনুষ্ঠানিকতাগুলো সম্পূর্ণ হয়েছে অনেক আগেই। আর এখান থেকেই কিন্তু সারা ঢাকা শহরে রাজধানীতে যত পূজা মণ্ডপে পুজো হয়েছে সবগুলো প্রতিমা এখানে প্রথমে আনা হবে এবং এখান থেকেই প্রথমে আমরা দেখছি যে দুপুর 2টার কিছু আগে থেকে এখানে 3 থেকে 4টি ট্রাক আসা শুরু হয়েছে এবং আরো কিছু ট্রাক হয়তো 3টার মধ্যেই চলে আসবে। আর এখানে পুরো রাস্তা জুড়েই সেই ট্রাকগুলো রাখা হবে এবং এরপরে সেগুলো ধীরে ধীরে একেবারে এই যে ঢাকেশ্বরী মন্দিরের সামনে যে রাস্তা রয়েছে সেখানে সারিবদ্ধভাবে দাঁড়ানোর পরে তারপরে এখান থেকে একসাথে বিজয় র্যালি বের করা হবে 4টায়, আয়োজকরা যেমনটা জানিয়েছেন। সেই বিজয়া শোভাযাত্রার পরে একেবারে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। তো এই মুহূর্তে কিন্তু এখানে খুব বেশি ট্রাকের আনাগোনা নেই এবং এখানে সামনে যে প্রবেশদ্বার যেহেতু রয়েছে এখান থেকে অনেক দূরে পলাশীর যে মোড় রয়েছে তার ও পাশে আজিমপুরের পাশে এখন যে ট্রাকগুলো আসছে সেগুলোকে রাখা হয়েছে। আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে কিন্তু এই কিছু ট্রাক এসেছে এবং এখানে যতদূর জানতে পেরেছি এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আছেন, বিশেষ করে ট্রাফিক পুলিশ যারা আছেন, তারা এই বিষয়টি কোঅর্ডিনেট করছেন। তারা বলছেন যে বেশ কিছু জায়গা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে যে প্রতিমাগুলো নিয়ে আসার কথা বিসর্জনের জন্য সেটি আসা শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ট্রাকটি রয়েছে বিভিন্ন বয়সীরা সেখানে রয়েছে এবং তারাও এই শেষ মুহূর্তে একেবারেই বিসর্জনের জন্যই কিন্তু তারা এখানে এসেছে। এই শেষ মুহূর্তটিতেও তারা তাদের মতো করে আনন্দ করছে, বাদ্য বাজনা বাজাচ্ছে। সেই সঙ্গে তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, পুলিশ মোতায়েন রয়েছেন, সদস্যরা বেশ কয়েকজন রয়েছেন প্রত্যেকটি ট্রাকে। আমরা দেখছি যাতে পুরো বিষয়টি ঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্যই কিন্তু প্রত্যেকেই 2-1 করে এখানে তারা থাকছেন এবং সেই সঙ্গে এই পুরো এলাকাতেই কিন্তু দেখছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন এই ট্রাকগুলোর সামনে, একেবারেই সামনে। সেখানেও যেমন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছেন তেমন পেছনেও যেখানে যতগুলো প্রবেশদ্বার আছে সেখানেও তারা উপস্থিত রয়েছেন। কেননা আজ পর্যন্ত সারা দেশে সুশৃঙ্খলভাবে এই দুর্গাপূজা সম্পন্ন হয়েছে এবং যার ফলে আসলে এই শেষ মুহূর্তটিতেও তারা এটাই চাচ্ছেন যে শেষ পর্যন্ত যেন পুরো বিষয়টি, পুরো দুর্গাপূজার যে আর একটি মাত্র আনুষ্ঠানিকতা বাকি আছে সেটি হচ্ছে বিসর্জন, সেই বিসর্জনও যেন একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই চেষ্টা তারা করছেন এবং আয়োজকরাও বলছেন যে তারা এখন পর্যন্ত যতটুকু সহযোগিতা পেয়েছেন তাতে তারা সন্তুষ্ট। তো আমার কাছে এই ছিল। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে চলে যাব কমলদের কাছে চট্টগ্রামে। তিনি আছেন চট্টগ্রামের পতেঙ্গায়। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে চোখের জলে মা দুর্গতি নাশিনী দুর্গা নিরঞ্জন শুরু হয়েছে। দুপুর ঠিক 1টা থেকে কিন্তু পতেঙ্গা উপকূলে যে দুর্গাবাহী ট্রাক ছিল সেসব ট্রাক থেকে দুর্গা নামিয়ে আনা হচ্ছে এবং দুর্গা নামিয়ে আনার পরে কিন্তু প্রতিমার বিসর্জন চলছে। তবে একটি বিষয়, যেহেতু বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির কারণে কিন্তু দুর্গা আসার পরিমাণটা কিছুটা ধীর গতিতে হচ্ছে। জানেন যে বৃষ্টিতে যেহেতু বাটির তৈরি প্রতিমা হতে ক্ষতিগ্রস্ত হতে পারে সে আশঙ্কায় কিন্তু ট্রাকগুলিকে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করে রাখা হয়েছে। তারপর আমরা দেখেছি বেশ কিছু কিন্তু দুর্গা প্রতিমা এই পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে এসে তারা বিসর্জন শেষে আবার ফিরে যাচ্ছে। যেহেতু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সন্ধ্যা বা রাত 9 থেকে 10টার মধ্যে বিসর্জন প্রক্রিয়া শেষ করে আনা হয়, তেমন একটি নির্দেশনার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি দুপুর 1টা থেকে নগরের বিভিন্ন স্থান থেকে ট্রাক যোগে প্রতিমা নিয়ে আসা হচ্ছিল এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। তবে এক্ষেত্রে একটা বলা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় যেহেতু অনুষ্ঠান তারা আয়োজক, তারা বলেছে নগরীর 300টি পূজা হলো তার মধ্যে 284টি প্রতিমা নিরঞ্জন হবে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। শুধু এই পতেঙ্গা, তার পাশে নেভাল এবং সব আশপাশে উপকূলীয় এলাকা আছে, সব উপকূলীয় এলাকায় কিন্তু একইভাবে প্রতিমা বিসর্জন চলছে। আপনি জানেন যে ষষ্ঠী তিথিতে মা দুর্গা যে এসেছিল এবং তার দুর্গার অধিবাস বা বোধন হয়েছিল, সপ্তমী তিথিতে নবপত্রিকা স্থাপনের মধ্যে মা দুর্গাকে আহ্বান জানানো হয় শেষ পর্যন্ত এবার দশমী। আর দশমীতে আমরা দেখেছি দশমী পূজা সম্পন্ন হয়েছে বিহিত পূজা। এরপর হিন্দু পুণ্যার্থীরা অঞ্জলি গ্রহণ করে, অঞ্জলি গ্রহণের পরে মা দুর্গাকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে। তেল, সিঁদুর, দুর্বা এবং ধান দুর্বা দিয়ে তারা বিদায় জানিয়েছে। শেষের পরে মিষ্টি খুব মুখে করেছে। তবে প্রতিটি মন্দিরের মধ্যে আমরা দেখি কিছুটা বিষেদের ছায়া ছিল। যারা পুণ্যার্থীরা বলছেন মূলত 1 বছর অপেক্ষার পর তারা এই 4টি দিন আনন্দ উল্লাস করেন। আবার ঠিক দশমীর মাধ্যমে মায়ের বিদায় হয়। কৈলাসের মা যেমন এবার হাতে
ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছিলেন, এই মর্তে এসেছিলেন। ঠিক আজ আবার 4 দিনে এরকম উৎসব শেষ করে মা দুর্গা আবার ঠিকই ঘোড়ায় চড়ে কিন্তু আবার শেষ কৈলাসে ফিরে যাচ্ছেন। এবং বলা হয়ে থাকে যে শক্তির যে প্রতীক দুর্গাকে চিত্রায়ন করা হয়, সেই শক্তির প্রতীক যে অসুর বিনাশের জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন, সে ঠিক সেই অসুর বিনাশ করে তিনি আবার তার কৈলাসে ফিরে যাচ্ছেন। তবে বলা হয়ে থাকে কিন্তু দুর্গাপূজার যে দুইটি ভাব রয়েছে, একটি যেটা বসন্তকালে হয়, রাজা সুরত রাজা শুরু করেছিলেন বসন্তকালে, যেটাকে বাসন্তী পূজা বলা হয়। পরবর্তীতে সে রাজা রামচন্দ্র রাবণকে বধ করার জন্য অকাল বোধনের মাধ্যমে মা দুর্গাকে জাগ্রত করেছিলেন, যেটিকে বলা হয় অর্থাৎ অকাল বোধন বলা হয়, বা সেটাকে শরৎকালীন হিসেবে শারদীয় দুর্গোৎসব বলা হয়। এরপর চট্টগ্রামে প্রায় 2000-এর বেশি দুর্গা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। একদম যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং 4 স্তরে নিরাপত্তা বলা করা হয়েছিল মণ্ডপ কেন্দ্রে, সেখানে কিন্তু আমরা দেখেছি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পুণ্যার্থীদের ভিড় ছিল পুরো মন্দির এলাকায়। এবং সে সাথে আমরা দেখেছি রাতভর কিন্তু হিন্দু ধর্মপ্রাণ নরনারীরা কিন্তু মন্দিরে মণ্ডে প্রদক্ষিণ করে প্রতিমা তারা দর্শন করেছে। তো বলা যায় উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে যেমন দুর্গাপূজা শেষ হয়ে চলছে এবং তা বিশ্বাস চলছে এই বিষয়টি। এখন পর্যন্ত ছিল পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। এখন আমরা রাজশাহী চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। আর এর আগে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পারমিতা তাহিম। দুর্গাপূজার খবর জানাতে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপে আছেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌটুসী, দশমী এবং বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ির দুর্গাপূজা মণ্ডপে চলছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা এবং সকালে কিন্তু বিজয়া দশমীর যে দশমী বিহিত পূজাটা সম্পন্ন হয়েছে এবং এরপরে এই পরিবারের সদস্যদের আয়োজনে এই পূজা মণ্ডপ প্রদক্ষিণ 7 বার প্রদক্ষিণ করে তারা মন্ত্র পাঠের মাধ্যমে এই পূজা মণ্ডপ 7 বার প্রদক্ষিণ করেন। বলা হয়ে থাকে এই পূজা মণ্ডপ প্রদক্ষিণের মাধ্যমে আসলে পরবর্তীতে এই দেবী এবছর এসেছেন, আবার সামনের বছর আসবেন। এই 1 বছরের সময়কালে কোথাও বের হতে গেলে বা কোথাও যেতে গেলে, কোথাও রওনা হলে কোনো ধরনের পঞ্জিকা দেখতে হবে না বা কোনো ধরনের বিঘ্ন ঘটবে না, এমনটা প্রত্যাশা করে এই পূজা মণ্ডপ প্রদক্ষিণ করা হয়। এখন চলছে এখানে আসলে আরতি এবং দেবীকে সন্তুষ্ট করার জন্য এই আরতির আয়োজন করা হয়েছে এবং সিঁদুর পরানোর অনুষ্ঠানও চলছে। দর্শক, এখানে এই মুহূর্তে আছেন খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, আমরা একটু কথা বলবো তার সঙ্গে। এখানে তো এত বড় আয়োজন, আপনি আজকে এসেছেন, প্রায় শেষ দিন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, কেমন দেখেছেন? ধন্যবাদ আপনাকে। বাঙালির সংস্কৃতি এবং তার জীবনধারায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় পার্বণ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এটা 1000 বছরের বাঙালির ইতিহাস, কৃষ্টি, কালচার যদি আমরা দেখি, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে কিন্তু একসাথেই এই শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করে। আর সে কারণে এই শারদীয় দুর্গোৎসব একটি সার্বজনীন উৎসবের রূপ নেয়। আপনারা লক্ষ্য করে থাকবেন যে দেবী দুর্গার মহালয়ের মধ্যে দিয়ে তার শুভাগমন ঘটে, ষষ্ঠীর মধ্যে দিয়ে তার চৈতন্য দাহায়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আজকে দশমী বিসর্জন। আমরা শুধু এই বাগেরহাটের এই হাকিমপুরের এই শিকদার বাড়ির পূজা মণ্ডপটি নয়, সারা খুলনা বিভাগে আমাদের আইন শৃঙ্খলা পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল। মাঠে পুলিশ, র্যাব, বিজিবি কাজ করেছে এবং এর সাথে ভ্রাম্যমাণ আদালত ছিল। পুণ্যার্থী এবং দেবী দুর্গার অসংখ্য ভক্তবৃন্দ যাতে সুন্দরভাবে নিঃশঙ্ক চিত্তে তাদের পূজা অর্চনা আরতি শেষে বাড়ি ফিরে যেতে পারে, সেইভাবেই আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা সাজিয়েছিলাম। আপনারা দেখবেন যে যারা আসছে অত্যন্ত আনন্দ চিত্তে আসছে এবং সুন্দরভাবে পূজা অর্চনা শেষ করে তারা বাড়ি ফিরে যাচ্ছে। আমার বিশ্বাস যে বিসর্জনটাও আমরা সুন্দরভাবে সম্পন্ন করব। এখানে নিরাপত্তার কোনো প্রকার কোনো ব্যবস্থার কোনো ঘাটতি নেই। আর যদি কেউ কোনো প্রকার নাশকতা বা উস্কানির মাধ্যমে কোথাও কোনো প্রকার যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে, আপনার মাধ্যমে আমি তাদেরকে জানতে চাই, তাদের প্রতি আমরা কঠোর থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় কিন্তু হাকিমপুরের শিকদার বাড়ির যে দুর্গাপূজা তার বিশাল আয়োজন সম্পন্ন করা হয়েছে এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে আসলে দেবী বিসর্জনের যে কার্যক্রম সেটিও শেষ হয়েছে। দর্শক, বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ির দুর্গাপূজা মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, জানাচ্ছিলেন সহকর্মী ফাহমিদা মৌটুসী বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি থেকে। দুপুরের সময় আরো থাকছে
দীর্ঘ এক যুগ পর জমজমাট চাঁদপুরে ইলিশের মুকাম। দেশের চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে সিটি অব হিলসার মর্যাদা লাভ। আগামীকাল 10 মহরম, পবিত্র আশুরা। এ উপলক্ষে দেশ জুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। গতবারের থেকে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও প্রযুক্তিগত সুবিধা। তবে এবার পবিত্র আশুরা পালনের আনুষ্ঠানিকতায় অনেকটা কাটছাট করা হলেও নিরাপত্তার স্বার্থে সবই মেনে নিয়েছেন আয়োজকরা। সেলিয়া সুলতানের রিপোর্ট। এই ভূখণ্ডের 400 বছরের সংস্কৃতিতে প্রতিটি মহরমে শিয়া সুন্নি নির্বিশেষে সকল ইসলাম ধর্মাবলম্বীরা মহরম পালনের অংশ হিসেবে তাজিয়া মিছিলে একই সাথে অংশ নিয়ে আসছেন। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বপূর্ণ এই ধর্মীয় আচারে বিশ্বাস আর ভক্তি সহ অংশ নিতে ইমামবাড়ায় আসেন শিয়া সুন্নি ছাড়াও নানা ধর্মের মানুষরাও, যা বাংলাদেশের অন্যতম অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ বলে মনে করেন হোসেনি দালানে আসা মানুষরা। এখানে শিয়া সুন্নি, মুসলমান অমুসলমান, খ্রিস্টান বৌদ্ধ এ বলে কোনো প্রভেদ আমরা করি না। যার নিয়তে যার হচ্ছে ভালো লাগে সে অবশ্যই আসবে। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এগুলো বলতে কিছু নেই, সবার ভালো লাগে এই জন্য আসে। মহরম মাস আসলে আপনি এত লোকের সমাগম দেখবেন, যেখানে আপনি হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, সব ধর্মের, এবং সেটাই আর কি সৌহার্দ্য সম্প্রীতির একটা বড় উদাহরণ। বিশ্বের বিভিন্ন দেশে শিয়া সুন্নি মতাদর্শের মধ্যে বিরোধ দেখা গেলেও তা কখনো বাংলাদেশে ঘটেনি। তবে সৌহার্দ্য আর সম্প্রীতির এই আয়োজনে গত বছরের 22 অক্টোবর মধ্যরাতে হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা বিস্ফোরিত হয়। তাই এবার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনেকটাই কাটছাট করা হয়েছে এই আয়োজনে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের কিছু রদবদল করতে হয়েছে, আমাদের মিছিল কিছু রদবদল করতে হয়েছে। ওনারা যেভাবে আমাদেরকে আবেদন করতেছেন আমরা সেইভাবেই পালন করতেছি। সব ধরনের লোক আসে, দূর দূরান্ত থেকে লোক আসে, আমরা চাই না কোনো অঘটন ঘটে। এবার যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। হোসেনি দালানে ঢোকার পথে 3টি গেট পার হওয়া ছাড়াও হোসেনি দালানের ভেতরে 32টি সিসিটিভি ক্যামেরা এবং বাইরে মোট 45টি ক্যামেরায় মনিটর করা হবে সব ধরনের কার্যক্রম। প্রথম থেকে তিনি যখন মেইনলি রাস্তা থেকে যাবেন, রাস্তায় এক ধরনের তাকে সার্চ করা হবে, পরবর্তীতে গেটের কাছে গেলে আরবার সার্চ করতে হবে এবং একদম মেইন যে ভবনে ঢোকার ক্ষেত্রে তাকে সার্চ করবো আমরা। আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের পাশাপাশি এবার নিরাপত্তায় কাজ করবে হোসেনি দালান কর্তৃপক্ষের নির্ধারিত 150 শতাধিক স্বেচ্ছাসেবক, যা গতবারের তুলনায় 2 গুণ বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর হোসেনি দালানের ইমামবাড়ায় আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। পবিত্র আশুরার প্রস্তুতি সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, আরবি সালের প্রথম মাস হচ্ছে মহরম মাস এবং মহরম মাসের 10 তারিখে মূলত পবিত্র আশুরা বা আশুরার দিন, অর্থাৎ মহরম মাসের 10 তারিখ হচ্ছে আশুরা পালন করা হয়। তো আশুরার এই মহরমের 10 তারিখ আশুরার দিনে পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেছে। ইসলামের দৃষ্টি থেকে যদি বলা যায় যে আশুরার 10 তারিখে মূলত পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং এই দিনে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন এবং এই দিনেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। তো এবং ইসলামের এই দিক থেকে সব দিক থেকে মূলত এই আশুরার দিনটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন। এবং আরেকটি বিষয়, বেদনা বিধুর বিষয় ঘটেছিল যে ইসলামের দৃষ্টিতে এই দিনে অর্থাৎ হিজরির 60 সনে এবং খ্রিস্টাব্দ 680 খ্রিস্টাব্দে মূলত ইরাকের ফোরাত নদীর তীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এবং ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার ছেলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধে শহীদ হন এবং তার পরিবারের এই যে ইসলামের জন্য যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের জন্যই মূলত এই দিনটিকে স্মরণ করা হয়ে থাকে। তো আজকে আমরা দেখেছি যে ঐতিহাসিক যে শিয়া সম্প্রদায় মূলত এই দিনটি বিভিন্নভাবে পালন করে থাকে, বিশেষ করে তাজিয়া মিছিল থেকে শুরু করে সেই দিনটি পালন করে থাকে। তো এইবার গত বছরের যে নিরাপত্তার ঘাটতির প্রেক্ষাপটে এইবার তাজিয়া মিছিলকে ঘিরে বেশ ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এই ইমামবাড়ার হোসেনি দালানের ইমামবাড়ার যে আশেপাশের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোতে যথেষ্ট পরিমাণে সিসিটিভি ফুটেজ বা সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি এখানে লক্ষ্য করা গেছে। তো এই যে আগামীকাল সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এই তাজিয়া মিছিলটি অনুষ্ঠিত হবে এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে যে সকল ধরনের যে ছুরি, কাঁচি, আতশবাজি ফুটানো নিষিদ্ধ করা হয়েছে
শেষ এবং সব দিক দিয়ে বলা চলে যে আগামীকাল সকাল 10টায় এই হোসনি দালানের ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে, তারই প্রস্তুতি চলছে এবং এখানকার হোসনি দালান কর্তৃপক্ষ বলছে যে এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে এবং পুলিশও এদিক দিয়ে তৎপর রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে আজকেও দেখেছি যে এই হোসনি দালানের প্রবেশের ক্ষেত্রে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল আসলে হোসনি দালান থেকে তাজিয়া মিছিলের পূর্বে আগামীকালে তাজিয়া মিছিলের ঘিরে সবশেষ খবর। মুনিয়াত। দর্শক, রাজধানীর ইমামবাড়া থেকে পবিত্র আশুরার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। ঠাকুরগাঁওয়ে আগুনে দগ্ধ হয়ে মা, বাবা ও 2 সন্তান সহ একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। পীরগঞ্জ উপজেলার জনগ্রা গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 5:30টার দিকে গ্রামের খরেশ চন্দ্রের বাড়ির উপরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে মুহূর্তেই ঘরে আগুন ধরে যায়। এ সময় বাড়িতে থাকা মোটরসাইকেলে বিস্ফোরণ ঘটে। ফলে ঘটনাস্থলেই খরেশের স্ত্রী কেয়া রানী ও তার বোন সন্ধ্যা রানীর মৃত্যু হয়। দগ্ধ হন খরেশ ও তার 2 ছেলে মেয়ে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খরেশের 8 বছরের ছেলে নির্ণয় মারা যায়। পরে চিকিৎসাধীন খরেশ ও তার মেয়েও মারা যায়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুতের তার একটা আছে, পল্লী বিদ্যুৎ তার ছিঁড়ে 440 লাইনের তার ছিঁড়ে অলরেডি ওই বিদ্যুতের ঘরের মধ্যে পড়ছে। এর ফলে যতটুকু আমি দেখলাম বিদ্যুতের তার, তাতে আমার ধারণা যে বিদ্যুতায়িত হয়ে এই ঘটনাটা ঘটছে। ছেলে মেয়ে 2জন আসলে ব্রড ডেথ হয়েছে, তাদেরকে আমরা চিকিৎসা শুরু করতে পারিনি, তার আগে পেশেন্ট ডিক্লেয়ার করতে হয়েছে। আর বাবার খরেশ চন্দ্র, উনাকে আমরা চিকিৎসা শুরু করেছিলাম এবং এই রোগীর আসলে 100% পোড়া ছিল। গাজীপুরে নিহত জঙ্গি ইব্রাহিম ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়েছে বলে দাবি করেছে তার পরিবার। সকালে ইব্রাহিমের বংশালের বাসায় পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হয়। ইব্রাহিম কারোর সঙ্গে মিশত না ও সারাক্ষণই মোবাইলে কথা বলতে বলেও জানায় তারা। সে গাজীপুরের তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে আলিম পাশ করেছে। সোমবার ডিএমপির পক্ষ থেকে প্রকাশিত ছবি দেখে তাকে শনাক্ত করে তার পরিবার। 8 আগস্ট ফজরের পর বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি ইব্রাহিম। লাশ নিতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছে তার পরিবার। 9 তারিখ বংশাল থানায় জিডি করি। তারপর থেকে তাকে আমরা খোঁজাখুঁজি অব্যাহত রাখি। আদ্যবধি তাকে খুঁজে না পাওয়ার পর আমরা 1 মাস পরে 15 দিন পরে আমরা সরকারের বিভিন্ন সংস্থারে জানাই। তো গতকাল আমরা যে মর্মান্তিক যে নিউজটা পাইছি সেটা পাওয়ার পর আমরা মর্মাহত। ও সারাক্ষণ ইন্টারনেট এবং মোবাইল নিয়ে ঘরে ব্যস্ত থাকতো। আমাদের বলতো যে মোবাইলে আমি পড়া নামাইতেছি, মোবাইলে আমি কাজ করতেছি, পড়াশোনার কাজ করতেছি, এগুলোই বলতো। কিন্তু আদৌ যে সেইভাবে এই পথে চলে গেছে আমরা কালকে রাত পর্যন্ত আমরা কখনোই টের পাইনি। এদিকে গাজীপুরে নিহত 9 জঙ্গির মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। শনিবার নিহত হলেও এখনো কোনো স্বজন লাশ নিতে আসেননি। স্থান সংকুলন না হওয়ায় ঢাকা মেডিকেল থেকে সোমবার রাতে 12টার দিকে লাশগুলোকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনা হয়। গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তারা কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষকে লাশ বুঝিয়ে দেয়। এ সময় ময়না তদন্ত সহ যাবতীয় কাগজপত্রও বুঝিয়ে দেওয়া হয়। গত শনিবার গাজীপুরের দক্ষিণ ছায়াবিথি এবং গাজীপুরের পাতারটেকে অভিযান চালায় র্যাব। এ সময় 9 জঙ্গি নিহত হয়। দুপুরের সময় আরো থাকছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অস্বীকার করেছেন তার আইনজীবী। আওয়ামী লীগের এবারের কাউন্সিলের মাধ্যমে দল সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে এবং আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির বৈঠকে তিনি কথা বলেন। জামাত ছাড়া দেশের সব রাজনৈতিক দলগুলোকে সম্মেলনে দাওয়াত দেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় ক্ষেত্রে যেমন আমরা সমস্ত গণতান্ত্রিক শক্তিগুলোকে, প্রতিনিধি শক্তিগুলোকে
হয়তো পক্ষে শক্তিগুলো এক করেছে শেখ হাসিনার নেতৃত্বে, কিন্তু বিদেশেও আজকে শেখ হাসিনার ভাবমূর্তি আছে উজ্জ্বল হয়েছে। সমস্ত শক্তিগুলো আমাদের সাহায্য করার পিছনে দুদিনব্যাপী সমন্বয়ের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে, দল সংগঠিত হবে এবং আগামী নির্বাচনে আমরা অবশ্যই জয়লাভ করতে পারবো, এগুলো বলতে পারি। জামাত ছাড়া সবাইকে দাম দেওয়া হবে, প্রায় 14টা দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে দাম দেওয়া হয়েছে। আবারও প্রতিমা বিসর্জনের খবর। এই মুহূর্তে রাজধানীর ওয়াইজ ঘাটে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ ঘাটে আছেন ইজাজ শমিক এবং রাজশাহীর পদ্মার পাড়ে আছেন রাকিবুল হাসান। বিসর্জনের খবর জানতে প্রথমে যাব মামুনের কাছে। মামুন, আজ বিজয়া দশমীর মাধ্যমে কিন্তু এই মর্তলোক ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা, এবং তার এই যে চলে যাওয়া, তার এই চলে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু আজ মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর। আপনাকে জানিয়ে রাখি যে আমরা ওয়াইজ ঘাট এলাকায় রয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, এবং এই ঘাট এলাকায় 3:30টার পর থেকে, বেলা 3:30টার পর থেকে কিন্তু প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যেহেতু এখানে ঢাকেশ্বরী মন্দির সহ আরো অনেক মণ্ডপের প্রতিমাকে এখানে বিসর্জিত করা হবে, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিশ্চয়ই রুদ্র, আপনি দেখতে পাচ্ছেন যে নৌ পুলিশের পক্ষ থেকে, এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, লালবাগ বিভাগের যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা দেখেছি এখানে ডুবুরি রাখা হয়েছে অনেকগুলো, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের আমরা দেখেছি, ফায়ার সার্ভিসের গাড়িও দেখেছি আমরা এখানে। সব দিক থেকে আসলে সর্বাত্মক আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা বা নিরাপত্তা জনিত যে ব্যবস্থাগুলো থেকে থাকে সেগুলো আসলে পুরোপুরি গ্রহণ করা হয়েছে। আপনি নিশ্চয়ই রুদ্র এখন দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তার যে নিরাপত্তা প্রদান যারা করবেন তারা সেই নিরাপত্তা প্রদানের জন্য কোথায় কিভাবে দায়িত্ব পালন করবেন এই ওয়াইজঘাট এলাকায় সেটি কিন্তু এখন বন্টন করে দিচ্ছেন। এখানে যিনি ঊর্ধ্বতন অফিসার রয়েছেন তিনি সবাইকে তাদের দায়িত্বগুলো বুঝিয়ে দিচ্ছেন। আর রুদ্র, একটু যদি বলি আপনাকে, আমরা দেখেছি যে এখানে প্রতিমা বিসর্জন করা হবে ওয়াইজঘাট এলাকায়, সেই ওয়াইজঘাট কিন্তু আমরা দেখেছি যে নৌ পুলিশের পক্ষ থেকে স্পিড বোটে কিন্তু আমরা টহল দিতে দেখেছি, এবং এইখানে এই ওয়াইজ ঘাটে কিন্তু কোনো রকম লঞ্চ ভিড়তে দেওয়া হচ্ছে না। এছাড়া যে নৌকাগুলো রয়েছে এই নৌকাগুলোতে কিন্তু নৌকাগুলো এখানে ওয়াইজ ঘাটে ভিড়তে দেওয়া হচ্ছে না। যে কতগুলো নৌকা রাখা হয়েছে এই নৌকাগুলো কিন্তু টহল নৌকা, এই নৌকাগুলোতে করে কিন্তু যে নৌবাহিনী বা পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে টহল দিবেন। মোট কথা এখন পর্যন্ত এই ওয়াইজ ঘাট এলাকায় বলা চলে যে প্রতিমা আসতে শুরু করেনি, বেলা 4টার কিছু আগ থেকে প্রতিমা আসতে শুরু করবে আমরা জানতে পেরেছি। তবে এখান থেকে যেটি বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব সন্ধ্যের পরপরই যাতে প্রতিমা বিসর্জন সমাপ্ত করা যায় সে ব্যাপারে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা বলছেন যে তাহলে নিরাপত্তা দিতে তাদের সুবিধা হবে। তো রুদ্র, আমার কাছে এতটুকুই ছিল এখান থেকে। আমরা এখন চলে যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী ইজাজ শমিক। আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ শহর জানেন যে চারপাশে নদীবন্দর বেষ্টিত একটি জেলা, এবং এই কারণে প্রত্যেক শারদীয় যে দুর্গোৎসব হয় সেই দুর্গা উৎসবের যে যতগুলো প্রতিমা বিসর্জন হয় অধিকাংশই কিন্তু শীতলক্ষা নদীতে বিসর্জন দেওয়া হয় সেই প্রতিমাগুলো। এবং আমি এই মুহূর্তে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিসির যে 5 নম্বর যে নদীবন্দর ঘাট রয়েছে সেই 5 নম্বর ঘাটে রয়েছি, এবং নারায়ণগঞ্জ শহরের ভিতরে যে 30 থেকে 40টি যে পূজা মণ্ডপে এবার দুর্গা উৎসব হলো তার অধিকাংশই কিন্তু এই 5 নম্বর ঘাটে এসে বিসর্জন দেওয়া হবে। যদিও সেই সময়টুকু এখনো হয়নি, পূজা সহ আনুষঙ্গিক যে অন্যান্য কার্যক্রম রয়েছে দুর্গাপূজার সেগুলো প্রত্যেক মণ্ডপে চলছে, এবং সেগুলো সারিবদ্ধভাবে সবগুলো নিয়ে আসা হবে সন্ধ্যার দিকে। অর্থাৎ যদি সময়টুকু বলি তো সন্ধ্যা 6টার পর থেকে এই ঘাটগুলোতে নিয়ে আসা হবে, এবং এখানে যে শীতলক্ষা নদী দেখতে পাচ্ছেন সেই শীতলক্ষা নদীতে প্রত্যেকটি প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এবং আপনাকে বলে রাখি যে এই প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি এর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ক্রমাগত বেশ কয়েকবার ধরে তারা বৈঠক করেছেন, এবং বৈঠকের প্রেক্ষিতে এখানে এসে আমি যেটা দেখলাম যে আজকে যে এই ঘাটে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত আসলে এখানে মালামাল ওঠানামা করে, কিন্তু সেটি আজকে বন্ধ রাখা হয়েছে। এবং এখানে আমার পিছনেও আমার সামনে
এবং দেখতে পাচ্ছেন যে ঘাটগুলো একটি জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং আশেপাশের সড়কগুলোতে সেখানেও যানবাহন চলাচল সীমিত করে দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারাও মোতায়েন রয়েছে এবং বিআইডব্লিউটিসির যে কর্মকর্তারা রয়েছেন একজন যুগ্ম পরিচালকের নেতৃত্বে দেখতে পাচ্ছি যে এখানে ঘাটের সংস্কার থেকে শুরু করে সবগুলো প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনের কর্মীরাও সেখানে কাজ করছে। তো আশা করা যাচ্ছে যে সন্ধ্যার দিকে প্রতিমাগুলো যখন আসবে তখন সুষ্ঠুভাবে এই শীতলক্ষ্যা নদীতে বিসর্জন দেওয়া হবে। তো প্রতিমা বিসর্জনের আরো কিছু খবর আমরা রাজশাহী থেকে জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিবুল। দর্শক, রাজধানীর ওয়াইজঘাট থেকে কামরুজ্জামান মামুন এবং নারায়ণগঞ্জের বিআইডব্লিউটি ঘাট থেকে জানাচ্ছিলেন ইজাজ শৌমিক। রাজশাহীর সংযোগটি বিচ্ছিন্ন হওয়ায় আমরা এই মুহূর্তে সেখানে কোনো খবরাখবর আপনাদেরকে জানাতে পারছিলাম না। পুলিশের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে যেন সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের কাজটি তারা সম্পূর্ণ করেন। খাদ্যে ভেজাল ও জীবাণু চিহ্নিত করতে বন্দরনগরী চট্টগ্রামে স্থাপন করা হয়েছে দেশের প্রথম আধুনিক খাদ্য পরীক্ষাগার। প্রায় 28 কোটি টাকা ব্যয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থাপিত এই পরীক্ষাগারে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে 20 ধরনের খাদ্য পরীক্ষা করা যাবে। জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সিটি কর্পোরেশনের মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2013 সালের অক্টোবরে নগরীর বিবিরহাট এলাকায় খাদ্য পরীক্ষাগারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 28 কোটি টাকা ব্যয়ে এর অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয় 2015 সালের ডিসেম্বরে। এছাড়া খাদ্যের ভেজাল ও গুণাগুণ নির্ণয়ে কয়েক কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি স্থাপনও করা হয়। চলতি বছর থেকে পাইলট প্রকল্প হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী পরীক্ষার মাধ্যমে চলছে এর পরীক্ষামূলক কার্যক্রম। খাদ্য পরীক্ষাগারটি চট্টগ্রামে এবং ঢাকায় যৌথভাবে একটা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে। বিদেশি অত্যাধুনিক ইকুইপমেন্টগুলো আছে পরীক্ষার জন্য। আধুনিক পরীক্ষাগারটির কার্যক্রম শুরু হলে দুগ্ধজাত পণ্য, মিষ্টিজাত পণ্য, কার্বোনেটেড বেভারেজ, জুস, ড্রিঙ্কিং ওয়াটার সহ 20 ধরনের পণ্যের যেমন পরীক্ষা করা সম্ভব হবে, তেমনি খাদ্যে ভেজালের দৌরাত্ম অনেকাংশে কমে আসবে বলে মনে করেন খাদ্য পরীক্ষাগারের কর্মকর্তারা। এটা একবারে লেটেস্ট, খুবই আধুনিক ইনস্ট্রুমেন্ট। এখান থেকে আমরা বিভিন্ন স্যাম্পলে অনেক প্যারামিটার দেখতে পাবো বিডিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং আইএসও অনুযায়ী আমরা এই প্যারামিটারগুলো দেখতে পারবো। যদি এইরকম একটা স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠিত হয় তাহলে শুধু চিটংবাসী না, সারা সমগ্র বাংলাদেশই এটার উপকার পাবে। মন্ত্রণালয় থেকে অনুমতি আসার সাথে সাথে পরীক্ষাগারটি চালু করা হবে বলে জানিয়ে সিটি কর্পোরেশন মেয়র জানান, এটি পুরোদমে কার্যক্রম শুরু করলে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগ করা সম্ভব হবে। যে সমস্ত ইম্পোর্ট হচ্ছে, যে সমস্ত খাদ্যদ্রব্যগুলো এখানে বাজারজাত করা হচ্ছে, এগুলো যাতে আমরা ওই পরীক্ষাগারে যাতে পরীক্ষা করতে পারি সেজন্য আমি মন্ত্রণালয় লিখেছি। এটা চলে আসলে এবং তাহলে আমরা এটা পূর্ণাঙ্গভাবে এটা চালু করব। আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। 1994 সালে 13 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই মামলা দায়ের করা হয়। নানা সময় বিতর্কিত মন্তব্য করে এমনিতেই চাপের মুখে রয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। ওই শিশু বর্তমানে 35 বছরের একজন নারী। তিনি নিজেই মার্কিন ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্পের আইনজীবী। আদালতের বিচারক আগামী 16 ডিসেম্বর এই অভিযোগের শুনানির দিন ধার্য করেছেন। নিজেদের স্বাভাবিক রেখে খেলেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গেল ম্যাচে দু দলের ক্রিকেটারদের মাঝে বিতর্কের ঘটনার কোনো প্রভাব পড়বে না বলেও জানায় ম্যাশ। দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আমরা জিততে অবশ্যই মরিয়া থাকবো। আমরাও তো এখানে খেলতে এসেছি, সো আমাদের টার্গেটও থাকবে ম্যাচটা খেলে জেতা। আমি এটা নিয়ে ভাবছি না, আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং আমি আশা করছি যে এই সব কিছুর বাইরে উঠে যাচ্ছে আমাদের জেন্টলম্যান গেম। আমরা চেষ্টা করব আমরা মাঠের খেলাটা যেন ঠিকমতো খেলতে পারি। টস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, তারপরে অনেক সময় আপনার মাঠের ভেতরে ইন অ্যান্ড আউট বৃষ্টি যদি হইতে থাকে, বন্ধ হইতে থাকে, তখন খেলার একটা মানে ক্যালকুলেশন করে ব্যাটিং বা বোলিং দুটাই করতে হয়। সো এটা অবশ্যই ডিস্টার্বিং সব টিমের জন্য। এদিকে স্বাগতিক আর কন্ডিশন বিবেচনায় ঘরের মাটিতে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মেনেই মাঠে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল। দুপুরের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। চট্টগ্রামের এই স্টেডিয়ামেই বাংলাদেশ ভালো খেলে ব্যাপারটা এমন না। কন্ডিশন বিবেচনায় তারা ঘরের মাটিতে শক্তিশালী দল। সিরিজে পিছিয়ে পড়েও গেল ম্যাচে তাদের জয় তা প্রমাণ করে। তাই আমরা টাইগারদের শক্ত প্রতিপক্ষ মেনেই মাঠে নামবো। তবে হ্যাঁ, আমরা আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আর নিরাপত্তার বিষয়ে বলবো, বাংলাদেশ যে কোনো ক্রিকেট টুর্নামেন্টের জন্য বেশ নিরাপদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরেকবার। বিজয়া দশমীতে মর্ত ছেড়ে গেলেন দুর্গতি নাশিনী। দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বিসর্জন। পবিত্র আশুরা উপলক্ষে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার স্বার্থে আনুষ্ঠানিকতায় পরিবর্তন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘরে আগুন লেগে মা বাবা 2 সন্তান সহ 5 জনের মৃত্যু, শোকাচ্ছন্ন পুরো এলাকা। ইন্টারনেটের মাধ্যমে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়েছে গাজীপুরে নিহত জঙ্গি ইব্রাহিম, দাবি পরিবারের। নিহত 9 জঙ্গির লাশ রাখা হয়েছে কুর্মিটোলা হাসপাতালে। এবং শেষ ওয়ানডের আগে চট্টগ্রামে অনুশীলন করল ইংল্যান্ড। নিজেদের ঝালিয়ে নিতে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় দুদলই। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।